নমস্কার, আমরা রেডিও ম্যাকআউট 90.0 থেকে বলছি, 0 FM। তো আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি একজন উজ্জ্বল বাঙালির মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র, চন্দ্রশেখর ঘোষ। উনি মানে বন্ধন ব্যাংকের সর্বময় কর্তা। এবং আমরা যারা মোটামুটি জানি আর কি, যে কিভাবে একটা সংস্থা একটা এনজিও থেকে আস্তে আস্তে একটা ব্যাংকে পরিণত হলো, যেখানে বিভিন্ন ব্যাংক, যেখানে রিজার্ভ ব্যাংক তাদের লাইসেন্স বাতিল করে দিচ্ছে, সেখানে একটা এনজিও থেকে ওঠা একটা বাঙালি সংস্থা কিভাবে একটা পুরোপুরি ব্যাংকের চেহারা নিয়ে এখন প্রায় বেশ কয়েক বছর ধরে এখানে দাপিয়ে বেড়াচ্ছে বা ব্যবসা করছে। এবং আমি এখানে চন্দ্রশেখর বাবুকে জিজ্ঞেস করব যে উনি এখানে আজকে আমাদের এই যে একটা অনুষ্ঠান হচ্ছে স্কুল অফ ম্যানেজমেন্ট সায়েন্সের উড়ান, সেখানে উড়ানে এসে উনি একটা প্রশ্ন করেছিলেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যে তোমরা কজন ব্যবসা করতে চাও। তো প্রথমবার বোধহয় কেউ হাত তোলেনি, পরের বার একজন হাত তুলেছে। তো এই যে বাঙালিদের যে এরকম এই মানে ব্যবসা বিমুখতা, সেইটা আপনার মানে কেন মনে হয় যে কেন বাঙালিদের আসলে ব্যবসা বিমুখতা কেন? কারণ মানে বাঙালিদের মধ্যে থেকে তো আপনি এরকম একটা যিনি ব্যবসায় একদম এখন একটা শীর্ষে পৌঁছেছেন, তো বাঙালিদের কেন, বাঙালির কেন একটা ভয়? নমস্কার সবাইকে, আমাদেরকে এভাবে আমন্ত্রণ করার জন্য এবং ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। জানি না, আমার ব্যক্তিগত ধারণা হিসাবে যে আমরা কি বাঙালিরা খুব ভীতু, নিজের উপর কনফিডেন্স কম, যার জন্য আমরা ভয় পাচ্ছি এবং চাকরিটা কি মনে করছি আমাদের জন্য সবচেয়ে বেশি সেফেস্ট। এটা মেবি একটা হতে পারে কিনা। দ্বিতীয়ত যে জিনিসটা যদি ঐতিহাসিকভাবে আমরা দেখি, ভারতবর্ষের বাণিজ্য কেন্দ্র হিসাবে একসময় বাংলাই ছিল প্রসিদ্ধ। যত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বাংলা থেকেই দাঁড়িয়েছিল। এবং আমরা যদি দেখি, ইংরেজরা যখন ভারতবর্ষে প্রথম আসে, তখন কিন্তু তারা এই বাণিজ্য করার জন্যই ভারতকে বেছে নেয় এবং বেছে নেয় কলকাতাকে। সেটাও কিন্তু বোঝা যাচ্ছে যে তাদের কাছেও মনে হয়েছে যে বাণিজ্য করার লোক এবং স্থান বাংলাটা খুব প্রসিদ্ধ। কিন্তু কি করে ধীরে ধীরে এই ব্যবসা থেকে ধীরে ধীরে আজকে যদি বড় বড় বিশাল ব্যক্তিত্বদের নাম আমরা বলি, পুরনো যারা আছেন তারা প্রত্যেকেই ব্যবসায় খুব খুব নামকরণ করা যায়, নাম দেখা যায় তাদের। ধীরে ধীরে দেখা যায় যে এতে একটা অনীহা দেখা যায় ব্যবসার ক্ষেত্রে, এবং চাকরির দিকে এই দৃষ্টিটা বাড়তে থাকে। তো আমার কাছে একটা জিনিস মনে হয় যে যখন এই চাকরিটা দিকে দৃষ্টি বাড়তে থাকে, তখন দেখা যায় কোনো মা যখন তার মেয়েকে বিয়ে দিতে চায়, এখন দেখা যাচ্ছে সে প্রথম বাছাই করে ছেলে কি করে, ব্যবসা করে হবে না, চাকরি করে তাহলে বেস্ট। তার মানে কি, চাকরি করলে স্ট্যাটাসটা বড় ব্যবসার থেকে। এই জিনিসটা ধীরে ধীরে কিন্তু ওই সময়ের পরে আসতে শুরু করে, এবং আসার ফলে মানুষকে তখন চেষ্টা করে বাবা মা যে আমার ছেলেকে চাকরিতে ভালো দিতে হবে। এটা একটা কারণ হতে পারে কিনা আমি জানি না, এটা হিস্ট্রিক্যালি না, কিন্তু জাস্ট আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। তো উনি আপনার এই সাফল্য দেখেও কি এখনো মনে করেন যে আমাদের বাঙালি যারা বাবা মায়েরা আছে তারাও এই ব্যবসায়ী পাত্রকে মানে কি বলবো, মানে পাতে দেন না আর কি? আমি বলবো যে এখন আমার সাথে যাদের সাথে মিট হয় বিভিন্ন জায়গায়, রাস্তায়, কি বলবো, বিমানবন্দরে বা এরকম মিটিংয়ে, কনফারেন্সে, এখন কিন্তু খুব উৎসাহ দেখতে পাচ্ছি। এবং এইটা গত 10 বছর আগে আমি এটাকে একবারই দেখতে পাইনি। এবং এইখানে কিন্তু এখন প্রাউড ফিল করছে যে আপনাকে দেখে আমরা শিখছি, আমাদের খুব ইচ্ছা করছে, আমরা করছি, একটু খেয়াল করুন। মানে আমাদের কাছে যেহেতু আমি ব্যাংক এত টাকার জন্য আসবে তা নয়, কিন্তু এরা আসছে যে আরেকটু আমাকে যদি ইন্সপায়ার্ড করেন আমি এটাতে সাকসেস হবই। এই দিকটা একটা ভালো দিক দেখতে পাচ্ছি, যে ধীরে ধীরে কিন্তু এটা ফিরে আসছে। মানে কোন কোন ব্যবসায় বাঙালিরা আসছে আপনি দেখছেন? না, বাঙালিরা তো এখন ব্যবসা বলতে কি অনেক রকম ধরনের নতুন নতুন ব্যবসার উদ্ভব হয়েছে। এইটা পরিস্থিতির কারণে বলি না, একটা যদি দেখি আইটি সেক্টর, না আইটি সার্ভিস, এইটাতে একটু ব্যবসা ভালোই মানুষ যোগাযোগ করছে।
দ্বিতীয়ত হলো মানুষের না ট্যুরিজম সেক্টরটা খুব ইমপ্রুভ করেছে, এবং সেইটার ক্ষেত্রেও অনেক যে এই ট্রাভেলিং এজেন্ট বা ট্যুরিস্ট স্পটসগুলোকে ঘুরিয়ে দেখানো, এই ব্যবসাগুলো মানুষ করছে। এবং কিছু কিছু ব্যবসা দেখা যাচ্ছে এখন, যেহেতু ট্যুরিস্টের সাথে ইনভলভ, যে অনেক ছোট ছোট এবং মিডিয়াম টাইপের রিসোর্ট তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। এই রিসোর্টগুলোকে বিজনেস সেন্টার হিসাবে যেটা তারা ব্যবসা করছে, আবার এরা লিঙ্ক হচ্ছে এই পর্যটন কোম্পানিগুলোর সাথে, তারা এর সাথে লিঙ্ক করেছে। এইটাতে কিন্তু একটা উদ্যোগ দেখা যাচ্ছে যে এই রকম ব্যবসাগুলো খুব বাড়িয়ে আসছে। তো এইটা একটা ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে কিছু কিছু ম্যানুফ্যাকচারিংও আমরা দেখতে পাচ্ছি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কিছু কিছু ভালো উদ্যোগ নিয়েছে। তো এরকম বিভিন্ন রকম, এটা খুব নয় যে একটা শুধু সেক্টরকে হচ্ছে, ডাইভার্সিফাইড সেক্টরেই যাচ্ছে। আর 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 এটা আমাদের একটা কমিউনিটি রেডিও, মানে আমাদের এখানে 15 কিলোমিটার মানে একটা রেডিয়াসের মধ্যে যারা থাকেন তারা এই রেডিওটা শুনতে পারেন। তো এটা তো মোটামুটি আপনার গ্রামীণ এবং আধা শহর এলাকা, এখানকার লোকেরা কি ব্যবসা করতে পারে সেটা যদি এটা আপনি একটু পরামর্শ, মানে এই কৃষিভিত্তিক বা অন্য কিছু সেরকম কিছু কি কি মানে ব্যবসা আছে যেগুলো এখানকার লোকেরা বা এখানকার ছেলেরা ট্রাই করতে পারে? না, এটা এটা যে কৃষিভিত্তিক ভারত, তার প্রত্যেকটা জিনিসই কৃষির উপর নির্ভর করে। কৃষির যখন প্রোডাকশনটা ভালো হয় তাহলে আমাদের কৃষকের আয়টা বাড়ে, এবং আয়টা যখন বাড়ে তখন তার পারচেজিং ক্যাপাসিটিটা বাড়ে। এবং এই যে কনজিউমার ডিমান্ডটা, এইটা যেভাবে আমরা দেখছি বাড়ছে, রুরালে বাড়ছে, সেমি আরবানে বাড়ছে। যে আপনি যদি দেখুন, এখান থেকে খুব কাছে হলো কাঁচরাপাড়া, একদম এই কাঁচরাপাড়ার সমস্ত ব্র্যান্ডেড সবকিছু কোম্পানি চলে আসছে, আপনি 5 বছর আগে দেখেন। একদম। তার মানে কিন্তু এখানে বিজনেস করার সুযোগগুলো আসছে। তো সেইটার সাহস করে নেয়া, সেইটা হলো আমাদের দরকার না। আর কনজিউমারের যে ডিমান্ডটা, এটাকে একটু ট্র্যাক করা, যে কনজিউমারের ডিমান্ডগুলো কোন দিকে যাচ্ছে। যেমন মোবাইলের দিকে এখন ডিমান্ড খুব যাচ্ছে না, এটা একটা ভালো ব্যবসার জায়গা। মানুষ ড্রেসের প্রতিও যাচ্ছে। তারপরে আপনি যদি দেখেন যে খুব কাছাকাছি যে চাকদা, এখান থেকে আর একটু কাছাকাছি হবে না, চাকদা তো ব্র্যান্ডেড স্টোর হয়েছে, শপিং মল হয়েছে। তো এইসব জিনিসগুলো বুঝে যাচ্ছে যে মানুষের কিন্তু কনজিউমার ডিমান্ডটা বাড়ছে, এবং এই ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য লোকালি অনেক ধরনের বিজনেসকে নিয়ে আসতে হবে। অ্যানাদার একটা পয়েন্ট যদি দেখুন, আজ থেকে আপনারা আমাদের অবশ্য আর একটু অনেক সিনিয়র, যে আজ থেকে 10 বছর আগে গ্রামে আমরা যখন যেতাম কজন লোককে পায়ে চটি দেখেছি, আর এখন আমি কত লোকের চটি দেখছি। এই চটিটা বিক্রি করেও বিশাল ইন্ডাস্ট্রি হতে পারে, তৈরি করেও হতে পারে, এবং এটার একটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে। সেটাও কিন্তু সোশ্যালি আমরা একটা খুব ভালো কন্ট্রিবিউট করতে পারি না। তো এরকম বিভিন্ন রকম বিজনেসের সুযোগ আছে। তো সেইটা ঠিক করতে হবে। যে আমার অভিজ্ঞতা দিয়ে যদি বলি, আমি একটা এনজিও হিসেবে যখন কাজ করেছি গ্রামে গঞ্জে, তখন আমি বুঝতে পেরেছি যে কি দরকার মানুষের, এবং সেটাকে নিয়ে আসছে, সেটা দিয়ে এদেরকে এটা আনতে হবে। এবং সেইভাবেই প্রচুর অপরচুনিটিস আছে। ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি। ধরুন এই যে আমাদের মতো ইউনিভার্সিটিগুলো কী ধরনের পঠন পাঠন করলে পরে এই যে মানুষ যে ব্যবসা করতে পারে ছেলেরা, সেইটা একটা উৎসাহিত হবে, সেটা আপনি কি মনে করেন যে আমরা কী ধরনের কোর্স বা কী ধরনের আপনার কোনো কারিকুলাম করতে পারি যাতে ছাত্রদেরকে আরও ব্যবসায় উৎসাহিত করা যায়? আমার মনে হয় আমরা না একটু মিক্সড করা বেটার। সেটা হলো শুধু ক্লাসরুম নয়, প্রজেক্ট দেওয়া, এবার একটা সময় দেওয়া, গ্রাম বেছে দেওয়া, সেই গ্রামে গিয়ে তুমি একটা প্রজেক্ট ডিসাইড করো কি করতে চাও, কি বিজনেস করলে ওই প্রজেক্টটা সাকসেস হবে ওই এলাকায়, তুমি এটাকে তৈরি করে নিয়ে তারপরে আসো এবং প্রেজেন্ট করো আমাদেরকে। আপনাদের কন্ট্রিবিউশন হলো কিছু এক্সপার্টাইজ যারা এগুলো করে, তাদের কিছু চ্যালেঞ্জ কী হয়, সেভাবে কীভাবে এগুলোকে ওভারকাম করা যাবে সেগুলো করে, সেইগুলোতে ওদের ইন্সপিরেশনটা বাড়ে।
তারা দেখতে পায়, সফলতাটা দেখতে পায়, এবং ওদের ভিতরে আমি নিজে তৈরি করেছি, আমি এটাকে সাকসেস করব, নিজের মধ্যে একটা অন্য রকমের আর্জ আছে। আর্ট আছে। তো ওইটা আমার মনে হয় অ্যাড করতে পারলে আর একটু ভালো হয়। যে এরকম নয় যে ঘরে বসে আমি একটা প্রজেক্ট বানিয়ে দিয়ে দিলাম। প্রজেক্টটা ওকে বানাতে হবে এমন করে যেটা প্র্যাকটিক্যালি মার্কেট আছে এবং প্র্যাকটিক্যালি এটা ও ইমপ্লিমেন্ট করতে পারবে, এবং যখন আমরা ও প্রেজেন্ট করবে তখন এক্সপার্ট গ্রুপটা এমন ধরনের কোশ্চেনগুলো করবে যাতে ও বুঝতে পারবে কমিটি যে ও রিয়েলি গ্রামে ওটা করেছে এবং করে নিয়ে আসছে, তাহলে কি এটা ওদের মধ্যে হবে। এ একটা। দ্বিতীয়ত যেটা বলছি সেটা হলো যে আমাদের ওদেরকে এইরকম সাকসেস কিছু এন্টারপ্রাইজ, যেটা সবসময় যে বড় হবে তা না, ছোট মিডিয়াম অনেক এন্টারপ্রাইজ আছে, সেইখানে এক সপ্তাহের জন্য পাঠিয়ে দাও, দেখা কি হচ্ছে, কীভাবে হচ্ছে। আমি এখানে আজকে উল্লেখ করেছি যে একটা মহিলা তার 10,000 টাকা একটা ঋণ নিয়ে আজকে কত টাকা ইনকাম করছে 12 বছরে। না, এই সাকসেসগুলো তাদের সামনে যখন তুলে ধরে প্র্যাকটিক্যালি, ঠিক আছে ওই মহিলার সাথে তুমি কথা বলে আসো, কী করেছে, কী চ্যালেঞ্জ ফেস করেছে, কিভাবে সফল হলো, খালি তুমি রিয়েলাইজ করে আসো। মানুষ যখন নিজে শুনে না তখন তার ভিতরে অন্যটা পড়ে যায়। তো সেগুলো আমাদের মনে হয় একটু বাড়াতে হবে প্র্যাকটিক্যাল। তো আপনি তো এরকম রাজ্য জুড়ে আপনি তো ইন্সপিরেশন টক দিয়ে থাকেন আর কি, যে আপনাকে দেখে অনেক অনেক বাঙালি আর কি উৎসাহিত হয়ে ব্যবসায় আসছে আর কি। তো সেটা আপনার কেমন লাগে? আপনার না, এটা তো শুধু রাজ্যে নয়, সারা দেশে এবং দেশের বাইরেও এটা খুব আমার খুব অবশ্যই গর্ব অনুভব করি, এবং আমার খুব ভালো লাগে যে এটাকে, যে মানুষ যত বেশি এই রকম এন্টারপ্রাইজে নামবে আমাদের দেশটা তত বেশি উন্নত হবে, আগিয়ে যাবে। না, আপনি দেখুন আমাদের আজকে 3 কোটি কাস্টমার, 2 কোটি হলো ক্রেডিটের কাস্টমার, মাইক্রো ক্রেডিটের। আমি একটা কেস স্টাডি বললাম, এই মহিলা 20টা লোককে কাজ দিয়েছে, একজন 8 পাস মহিলা 20টা লোককে কাজের সৃষ্টি করে দিয়েছে। আমার এই 2 কোটি কাস্টমার যদি মিনিমাম একটা লোককেও কাজ দিয়ে থাকে তাহলে 2 কোটি লোক কাজ পেয়েছে। এটার ইম্প্যাক্ট কিন্তু হিউজ সোসাইটিতে, না? তো সেই জন্য ইন্সপায়ার করা উচিত স্টুডেন্টদেরকে, যেন তারা এন্টারপ্রাইজকে একটু বেছে নেয়, ব্যবসাটাকে বেছে নিতে হলে অনেক কর্মক্ষেত্র সৃষ্টি করাতে পারবে। চাকরিতে যাওয়ার পরে এটা হয় না। ঠিক আছে, ধন্যবাদ চন্দ্রশেখর বাবু, আপনি অনেক সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীকালে আবার আপনাকে আমাদের এই রেডিও স্টেশনে পাবো বলে আশা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।